আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি তথ্যানুযায়ী সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে মোট ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন থেকে তালিকা প্রকাশ করা হয়। ইসি জানায়, এবারে নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩,৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২,৫৬৮ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ৮১ জনের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। রোববার কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ তথ্য জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। ১. অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে সেগুলো উদ্ধার করা হবে। যেগুলোকে উদ্ধার করা সম্ভব নয় সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার সানাউল্লাহ বলেন, অভিযানের আরেকটি লক্ষ্য হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। এছাড়া নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে বলেও জানান তিনি। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। ১. অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলোকে লিমিট করা এবং যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করা। আমরা যেগুলোকে উদ্ধার করতে পারবো না, কেউ যেন সাহস না পায় সেগুলো এসে গর্ত করে বের করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। 100% অস্ত্র উদ্ধার হয়ে যাবে এমনটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেন মানুষের মাঝে একটা শান্তির আবহ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি, সেইভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। দীর্ঘ প্রতীক্ষিত সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ আগামী ১ মাসের মধ্যেই পাশ হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে জানিয়ে তিনি বলেন, এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দের ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসেবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাবের প্রায় ৯,০০০ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। দুপুরে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে বলেও আশা প্রকাশ করেন র্যাব মহাপরিচালক। এ সময় র্যাব মহাপরিচালক জানান, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে।
শরীয়তপুরের MFS ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকারীদের খুব দ্রুত সময়ে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেখানে র্যাব তাদের সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে, একই সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও কাজ করছে বলে জানান তিনি। পুলিশের প্রায় 1.5 লক্ষাধিক, সেনাবাহিনীর লক্ষাধিক, যার যতটুকু জনবল আছে ম্যাক্সিমামটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র তো র্যাব একাই দায়িত্ব পালন করতেছে না, আমরা সবাই মিলেমিশে করব এবং যে পরিমাণ জনবল আছে এটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি জনবল এবার নির্বাচন কাজে নিযুক্ত হবে এবং আশা করি এবার এই নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 2-1 দিনের মধ্যে তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহায়তা করবে বিএনপি। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। সিলেট মহানগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে তার আদর্শকে অনুসরণ করা হবে। আমাদের দেশের বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচন প্রচারণা শুরু করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। যারা করেন তারা করেন, কিন্তু আমরা দল হিসেবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করি। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে কমিটির প্রথম সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণ যাতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তার পছন্দের দলকে নির্বাচিত করতে পারে সে বিষয়ে সহায়তা করবে বিএনপি। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারব, কিভাবে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারব, কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারব এবং আমাদের যে দলের প্রতীক, আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো, এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনায় এসছে। গণমাধ্যম কর্মী সহ দেশবাসীকে নির্বাচনের যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যি সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা এই শোকাতুর সময় নতুন করে উপলব্ধি করছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন তারা হলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, BSRM এর চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও AK আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, BTM এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ,
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, MCCI এর সভাপতি কামরান টি রহমান, BGME এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, BKME এর সাবেক সভাপতি ফজলুল হক, MCCI এর সাবেক সভাপতি নিহাত কবির, BGME এর সভাপতি মাহমুদ হাসান খান, BTM এর সভাপতি শওকত আজিজ, BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, ICC বাংলাদেশের নির্বাহী সদস্য ট্রান্সকম গ্রুপের CEO সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও CEO আহসান খান চৌধুরী সহ শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। NEIR চালুর প্রতিবাদে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ানবাজার এলাকা। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটকও করে। এদিকে সন্ধ্যায় পুলিশের রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছেন NEIR পদ্ধতি 3 মাসের জন্য স্থগিত থাকবে। এদিকে সকালে মোবাইল ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ইলিয়াস মাদবরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর প্রতিবাদে দুপুরে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে জড়ো হতে থাকে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে যেতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 35 দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এইটাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসেবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। পরে সন্ধ্যায় পুলিশের এই কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্তে আগামী 3 মাস NEIR পদ্ধতি বন্ধ থাকবে। আপনাদের যে বিষয় কনসার্ন যেগুলো আছে, এই যে বিষয়গুলো নিয়ে আপনারা এখন দাবি করতেছেন, এই বিষয়গুলো আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। এর আগে বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় মোবাইল ফোন ব্যবসায়ীরা। এদিকে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত BTRC ভবন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়। অপরাধ এবং জালিয়াতি এবং প্রতারণার চক্রটাকে সচল রাখতে তাদের এই কর্মকাণ্ডগুলোকে এইভাবে চালিয়ে দিতে পারি না। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের সদস্যরা জানিয়েছেন, বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারা বলেন, কমিশন যে ডেটা পেয়েছে তা দিয়ে প্রমাণিত যে এটি পলিটিক্যাল মোটিভেটেড ক্রাইম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনো নিখোঁজ তাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামায়াত শিবিরের নেতাকর্মী। যত ষড়যন্ত্র আর পরিকল্পনাই হোক, বাংলাদেশে গুমের বিচার হবেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী শাসনামলে সংগঠিত মহাকাব্যিক গুম সংস্কৃতির নায়ক ছিলেন জিয়াউল হাসান। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 8 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি হবে 6 জানুয়ারি। এস এম আরিফের রিপোর্ট।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে গুমের ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম আর বিচার বহির্ভূত হত্যাসহ 3 অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এই মামলায় 8 জানুয়ারি শুনানি করবেন আসামিপক্ষ। শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, গুম খুনের পর প্রমাণ মুছে ফেলতে সাক্ষীকেও হত্যা করা হয়। যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান। যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে। অজ্ঞাতনামা খুনের অভিযোগের বিষয়ে জিয়াউল আহসানের আইনজীবী বলেন, হাওয়ার উপর বজ্রপাত হয় না। অজ্ঞাতনামা বলে কোনো লাভ নাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একটা বিশাল দেশ না যে সবার পরিচয় নাই, সকলের পরিচয় আছে। পরিচয় জরুরি না, অফেন্সটা হয়েছে কিনা, ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা, ওয়াইড স্কেলে হয়েছে কিনা, সেইটা প্রমাণ করার বিষয়। একই ট্রাইব্যুনালে 24-এর আন্দোলন চলাকালীন কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের পরবর্তী শুনানির জন্য 6 জানুয়ারি দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে একটা কনভারসেশন এর কথা বলা হয়েছে, সেটা 19 জুলাই আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেনসিক এক্সামিনেশন হবে বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা, এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 6 জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। SM আরিফ, মাইটিভি, ঢাকা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে লক্ষাধিক চা শ্রমিকের দুর্ভোগ বেড়ে চলেছে। এদিকে রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। রাজধানীতে সকালে কুয়াশা শনিবারের মতো ছিল না। গতকাল দুপুরের দিকে ঢাকায় রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়ের জন্য। আজ সকালেই ঢাকায় রোদ উঠেছে, তবে ঢাকায় আজ তাপমাত্রা কমেছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী সহ দেশের অন্যত্র শীতের প্রকোপ খানিকটা বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে লক্ষাধিক চা শ্রমিকদের দুর্ভোগ বেড়ে চলেছে। যশোরের আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যশোরের প্রত্যন্ত অঞ্চলে ঘন কুয়াশা থাকায় সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে। কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সাথে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিকের পরিবেশ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। রবিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ শীতের কারণে জুবুথুবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1253 টাকা থেকে
53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 57 টাকা 32 পয়সা থেকে 2 টাকা 48 পয়সা বাড়িয়ে 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দাম 1 টাকা 74 পয়সা বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়। দেশে 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে, যা বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফলন ভালো হওয়ায় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটি সম্ভব হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির 22 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে রামপুরায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজামউদ্দিন আহমেদ টিপু। সঞ্চালনা করেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল আনোয়ার। দোয়া মাহফিল শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ডক্টর এম.এ. কাইয়ুম। স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ AUB তার 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর 2 মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদ্দেক এবং উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর শাহজাহান খান। আজ আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। আলোচনায় AUB বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে AUB তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতে বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান তিনি। তুলে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ফাউন্ডার অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আবুল। স্বার্থে কাজ করেন এবং সেই ব্যক্তিকে যদি চারপাশ থেকে আমি বোঝানোর জন্য একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এবং যখন প্রফেসর সাদেক থাকবেন না তখন আত্মপরিচয়টা তাদের যদি আমরা আইডেন্টিটিটা দিতে। একটা ইউনিভার্সিটির জন্য 30 বছর লম্বা সময় না, কিন্তু আমাদের একটা ব্যক্তির জন্য অনেক লম্বা সময়। আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট। আমাদেরকে যে অল্প সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে কারো যদি কোনো একটা স্বপ্ন থাকে, আর স্বপ্নের জন্য যদি সে সবকিছু বিলিয়ে দেয় সংগ্রাম করে, তার স্বপ্নটার কিছুটা বাস্তবায়ন হয় এবং সেই স্বপ্নকে নিয়ে, সে বাস্তবায়নের স্বপ্নকে নিয়ে সে পথ চলে এবং বন্ধুর পথে চলে। এই সাগরের উত্থাল পাতাল ঢেউ ভেঙে চলে এবং 30 বছর তার সাথে থাকতে পারে, হাল ধরতে পারে, তার জন্য কিছুটা সফলতা বলা যায়। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। মালয়েশিয়া সেলাঙ্গোর রাজ্যের তামান গ্রিনউড গোমবাক বিএনপির উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে
শোকসভা ও তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জালান বাতুকে গুম্বাক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজান, সঞ্চালনা করেন মোহাম্মদ মোবারক হোসেন সরকার ও লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কে এ সবুজ, মাঝি মিরাজ ও শাহিন আলম। বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ বিলাদ হোসেন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।